হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাউ আর ইউ অল? হোপ ইউ আর হ্যাভিং অ্যান অ্যামেজিং ডে। আমি আর আশিক আল্লাহর রহমত এবং আপনাদের দয়ায় ভালো আছি। তো আমাদের কাছে অনেকেই আপনারা জানতে চান যে আপু, আপনারা যখন ইউকেতে মুভ হয়েছিলেন, আপনার এবং আশিক ভাইয়ার কীরকম খরচ হয়েছিল। আমি এই বিষয়টা নিয়ে আজকের এই ব্লগটা বানাবো। তাহলে আজকের ব্লগটা যারা ফার্স্ট টাইম দেখছেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড বেল আইকনটি প্রেস করে দেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমি ফার্স্টেই বলে নিই, ইউকেতে আসতে আমাদের যে পরিমাণ খরচ হয়েছিল সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। কিন্তু আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে, যেহেতু আমরা 2021 সালে ইউকেতে আসি, মানে প্রসেসিং শুরু করছিলাম, আসছে তো আমরা 22শে জানুয়ারিতে আর কি। 2021-এর একদম এন্ড অফ 21 অক্টোবর থেকে আমরা অক্টোবর প্রসেসিং থেকে শুরু করি। প্রসেসিং শুরু করি। আমাদের 2022-এর জানুয়ারিতে আমরা ইউকেতে থাকি। সো 2 to 3 মান্থসের প্রসেসিংয়ে আমরা ইউকেতে চলে আসি। এক্স্যাক্টলি। তো আমরা যখন ইউকেতে আসি, আপনাদের একটা কথা মনে রাখতে হবে, তখন আমাদের ডিপেন্ডেন্ট ভিসা অ্যালাউ ছিল। ওই টাইমটাতে আমি যখন মাস্টার্সে আসি, আমি ডিপেন্ডেন্ট ভিসায় আশিককে আনতে পারতাম, মানে আমি অ্যালাউড ছিলাম এই জন্য। এখন সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়েছে, হয়তো বা মাস্টার্সে আনা যায় না, বাট অন্যান্য পিএইচডি অর রিসার্চ মাস্টার্স এগুলোতে আনা যায়। সো আপনারা এই ব্যাপারটাও একটু ক্লিয়ার করে নেবেন। আমরা এখানে জাস্ট আমাদের কীরকম খরচ হয়েছিল সেটা নিয়ে কথা বলবো। সো আশিক, তাহলে খরচের শুরুটা বলো। সো প্রথম থেকে শুরু করি, পাসপোর্ট বানানো থেকে। আমাদের পাসপোর্ট ছিল না, আমরা কোনোদিন দেশের বাইরে যাইনি আগে। সো প্রথমে দুইজনেরই পাসপোর্ট বানাইতে দেখা গেছে প্রায় 8 থেকে 9 হাজার করে পার পার্সন খরচ হয়েছে। ওখানে 18 হাজারের মতো খরচ হয়ে গেছিলো। তারপরে আমাদের ইংলিশে ম্যারেজ সার্টিফিকেট ছিল না। সো ইংলিশে ম্যারেজ সার্টিফিকেট করতে এবং যে আমাদের কাবিননামা, এসব নিকানামা এগুলো ছিল, এগুলো সব কিছু করাইতে প্রায় আরও 4 হাজার টাকা খরচ হয়েছিল। তারপরে আমরা একটা জায়গায় ফাইল ওপেনিং করাইছিলাম 5 হাজার টাকা দিয়ে। পরে ওটা যদিও উদ্ধার করছিলাম টাকাটা ওই এজেন্সি থেকে। প্রথমে ওই এজেন্সিটা একটু হালকা লাইট ফ্রড ছিল। হ্যাঁ, তো প্রথমত আমরা জানতামও না যে ইউকের প্রসেসিং এর জন্য কোথাও ফাইল ওপেনিং করা লাগে না, এবং ফাইল ওপেনিং করার জন্য যারা টাকা নেয় সেটাই ফ্রড, হাই চান্স ওরা ফ্রড। তো আমরাও সাজেস্ট করব আপনারা এমন কোনো জায়গায় যাবেন না যারা আপনার কাছে আগেই চার্জ করবে ফাইল ওপেনিং এর জন্য। সো আমরা এই ভুলটা করছিলাম। আমরা সবগুলো কথা আসলে আমাদের কীরকম খরচ হয়েছিল এটা আমরা একটা নোটবুকে লিখে লিখে আপনাদেরকে বলছি, সো দ্যাট আমরা ইন ডিটেলে আপনাদেরকে বলতে পারি। এক্স্যাক্টলি, কারণ অনেক দিন আগের আমরা ইমেল অনেক কিছু ঘেটে ঘেটে আমরা বের করছি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কত টাকা খরচ হয়েছিল। তো এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক, 4 বছর হয়ে গেছে, এত ডিটেলে মনে রাখা সম্ভব না। এই জন্য আমরা সব কিছু আমাদের চ্যাট লিস্ট এবং ইমেল সব কিছু বের করে লিখে রাখছি, ভিডিও করার সময় যেন ভুলে না যাই আর কি। তো ওর টোটাল টিউশন ফি ছিল 14,500। তো ওইখানে অপশন ছিল, হ্যাঁ, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাটলিস্ট 5,000 পাউন্ড আমাদেরকে টিউশন ফি পে টিউশন করতে হবে। ফিটা 30% ছিল সম্ভবত। 30% টিউশন ফি পে করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। বাকি 20% আপনার এনরোলমেন্টের আগে অ্যাটলিস্ট 50% দিতে হবে। মানে এনরোলমেন্টের আগে আপনাকে বাকি আরও 20% দিতে হবে, তাহলে আপনি ইউনিভার্সিটিতে এনরোল হতে পারবেন। কিন্তু বাকি 50% দেখা গেছে ওরা আমরা আসার 4 মাস সময় দিয়েছিল আরও 50% দেওয়ার জন্য। এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এই অপশনটা বন্ধ করে দিয়েছে। এখন ওরা ফুল টিউশন ফি ছাড়া ভিসা ভিসা অ্যাপ্লিকেশন হচ্ছে না। হয়তো বা থাকতে পারে কিছু কিছু ইউনিভার্সিটি যারা 50%-এ স্টিল অ্যালাউ করতেছে স্টুডেন্টদের জন্য, বাট ওইটা ব্যাপারে আমাদের ওরকম জানা নেই। হ্যাঁ, এখন যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতেছি না তেমন একটা, সো ওইটার আইডিয়াটা নাই আপাতত। সো প্রথমত আমরা 5,000 পাউন্ড টিউশন ফি দিছিলাম ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। সো ওইটা তখন তো আমরা তখন কনভার্সন রেট ছিল 117, 17। 117। তো ওইটা যদি 5,000-এর সাথে আপনি মাল্টিপ্লাই করেন তাহলে হয় 5,85,000 টাকা। এক্স্যাক্টলি। তো ওইটা দেওয়ার পরে আমরা স্ট্রেট ভিসা অ্যাপ্লিকেশন ফিতে চলে যাই, যখন আমাদের কাস্ট লেটার চলে আসে। হ্যাঁ, কাস্ট লেটার আসার পরে আমরা তখন ভিসা অ্যাপ্লিকেশন ফিতে চলে যাই। এরপরে আমরা আইএইচএস ফি, যেটা হেলথ ইন্স্যুরেন্সের জন্য যে টাকাটা ইউকেতে, হ্যাঁ ইউকেতে আমরা আমাদের কার্ড দিয়ে দিছিলাম। এটার সময়ও কিন্তু এজেন্সিগুলো ট্রাই করে, এটা একটু ডিফিকাল্ট, একটু সামটাইমস না আপনাদের এটার জন্য আলাদা ভিডিও বানাই দেব, না সমস্যা, এটার জন্য আলাদা একটা ভিডিও বানাই দিব। হ্যাঁ, আপনাদের জানার ইচ্ছা থাকে। অনেক এটাতে যখন টাকা দিতে চায় বাংলাদেশ থেকে ইউকেতে, অনেক রকমের কমপ্লিকেশনস আসতে পারে।
এবং এটা ইউকে খুবই বলে না, নর্মাল, খুবই ইউকে নর্মাল। বলে না, বাংলাদেশ থেকে অন্য কারেন্সিতে পেমেন্ট করার সময় যদি ও ভ্যালুটা $300 বেশি হয় ওইখানেই প্রবলেমটা হয়। সো আপনারা যদি চান আমি ওই বিষয়ে আর একটা ভিডিও বানাইতে পারবো, যেহেতু আমি ব্যাংকে কাজ করতাম। সো আমার জন্য এটা একটু ইজি ছিল জিনিসগুলো, আমি এটা বুঝতাম এবং আমি এগুলো নিয়ে কাজও করছি। সো এটা আমার জন্য খুবই ইজি ছিল, এই জন্য আমি এজেন্সিকে দিয়ে পে করাইনি, আমি নিজেই করছি, কারণ এটা বিকজ আমার কাছে এজেন্সি এটার জন্য এক্সট্রা কত থাউজেন্ড চাইছিল, মোটামুটি 12,000 টাকা বেশি চাইছিল আর কি। 12,000 টাকা বেশি চাইছিল। তো আমরা বিদেশে আসার সময় আমাদের একদম এক্স্যাক্টলি থাকে না, বলে না যে টায় টাকা, এক মানে টাকাও আমাদের 1 জন্য টাকাও অতিরিক্ত। জন্য আমাদের জন্য অতিরিক্ত। তো এরপরে আমরা IHS ফি যেটা, ওইটা হচ্ছে 82,000 টাকা করে পার পার পারসন। পার্সন। যদি আমি প্রিসাইজলি বলি তাহলে সেটা ছিল 81,798 টাকা পার পার্সন। এটা একদমই প্রিসাইজলি যদি বলতে হয়। এক্স্যাক্টলি। আর ভিসা ফি আমরা VFS গ্লোবালে গিয়ে ক্যাশ ব্যাংকে জমা ডিপোজিট দিছিলাম, তখন আমরা কার্ডে দেই নাই, তখন অপশনও ছিল না অ্যাকচুয়ালি ভিসা ফিটা দেওয়ার জন্য। তো আমরা অ্যারাউন্ড 80,000, আমার যেটা মনে হয় 80 থেকে 84,000 টোটাল পে করছিলাম, হইতে 83,000 মতো ভিসা VFS রেগুলার ফিটা, সার্ভিসটার যে জন্য 3,000 টাকা ওটা সহ, আর মনে হয় 81,000 মতো এরকম দিছিলাম। মানে তো ইন 2-1,000 টোটাল টাকা আমার একটু মাথায় আসে যে আমি একটু এদিক সেদিক হতে 84,000 পারে। দিয়েছিলাম আমি, হুম, কারণ ওইটা ছিল ফিজিক্যাল রিসিপ্ট, তো এই রিসিপ্টটা আমার কাছে নাই। হুম। যেহেতু আইএচএস ফিটা প্রিসাইজলি বলতে পারছি জাস্ট বিকজ ওটা আমার ইমেলে রিসিট ছিল। রিসিপ্ট ছিল ইমেলে। হুম। তো এটা আমার কাছে ফিজিক্যাল রিসিপ্ট ছিল, এটা আমার কাছে ছিল না বলে আমার ভালো মতো মনে আছে 84 থেকে 85,000 মতো পে করছিলাম আর কি। হ্যাঁ, এরপরে আমাদের টিবি টেস্টের খরচটা আমাদের ওভাবে মনে নাই। এটা অ্যারাউন্ড আপনার 5 অ্যাপ্রক্সিমেট থেকে ধরতে 6 পারে হাজার। 5 থেকে 6,000 টাকা পার পার্সন। হুম। সো সত্যি কথা যদি বলি, তারপরে টিকিটের একটা খরচ ছিল, টিকিটের টিকিট খরচটা ছিল, আমরা একটু পাকনামি করছিলাম আর কি। হ্যাঁ, এটা যদিও এজেন্সির একটা সাজেশন ছিল, এবং এটা পাকনামি না, আমাদের লাক ছিল অ্যাকচুয়ালি। তো মানে আমাদের ভিসা চলে আসার কথা ছিল জানুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে। তো আমরা ওই হিসাবে 21 তারিখের টিকিট, 22 তারিখের টিকিট কেটে ফেলি আগেই, মানে ভিসা আসার আগেই, যে প্রাইস বেড়ে যাচ্ছে এবং আসলে টিকিটের দাম অনেক বেশি ছিল। তো আমাদের কাছে দাম বাড়তেছে, এটাতে একটু সমস্যা হইতেছিল, এই জন্য আমরা অনেক কমে একটা টিকিট কেটে ফেলি। সেখান থেকে দেখা যায় আমাদের ভিসা আসছিল একদম লাস্ট মোমেন্টে, মানে আমাদের 48 ঘন্টা পরে ফ্লাইট, এখনো ভিসা আসে নাই। তো এখন যদি আমরা অ্যাটলিস্ট ক্যান্সেল করি, আমাদের দেখা গেছে হ্যাঁ। পার পার্সন 10,000 টাকা করে আমাদের ফাইন দিয়ে আমরা পুরো টাকাটা রিফান্ড পাবো। ওইখানে আমাদের 20,000 টাকা লস গেছে। এবং কি কপাল চিন্তা করেন, আমি জাস্ট ফোন দিয়ে, যেহেতু আমি এয়ারলাইন্সে জব করতাম, এয়ারলাইন্সের অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমি জাস্ট ফোন দিয়ে ভাইয়াকে বলছি যে ভাইয়া আপনি টিকিটটা ক্যান্সেল করে দেন। এটার জন্য তখন ভাইয়া আবার বলতেছিল এত টাকা কিন্তু তোমার ইয়া হবে, খরচ মানে এক্সট্রা লাগবে তোমার, এরকম লস হবে। তো আমি বলছি এখন তো কিছু করার নাই, আপনি করে দেন। এবং আমার কাছে মেইলটা আসে তার ঠিক 40 মিনিট পরে। মানে আপনি জাস্ট লাখটা আপনারা জাস্ট চিন্তা করেন। যাই হোক, 20,000 টাকা ওখানে লস হয়েছিল। এটা আসলে না করাই ভালো। আবার ওইটা করার কারণে 20,000 টাকা লস হয়েছে ঠিকই, কিন্তু পুরো টাকাটা মাইর যায় না, পুরো টাকাটা মার যায় নাই। অ্যাট দ্য মাইর সেম টাইম আমাদেরই সাথে অনেকে আসছিল যারা অনেক টাকা টিকিটের খরচ দিয়ে আসছে। আমরা কিন্তু খুব কম চিপে আসছিলাম। তারপর আমরা লাস্ট মোমেন্টেও আল্লাহর রহমতে ওই লাস্ট মোমেন্টে মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা আর একটা টিকিট পেয়ে গেছিলাম, মানে মানে 48 ঘন্টা পরের ফ্লাইট, এই লাস্ট মোমেন্টে আমরা ভালো একটা টিকিট পেয়ে গেছিলাম আর কি। এক্স্যাক্টলি। ওখানে গেছিল প্রায় আমাদের 1,17,000 টাকা। ওটা ছিল আমার বাইক বিক্রি করার হ্যাঁ, হ্যাঁ। টাকা আর কি। আশিকের বাইক বাইক বিক্রি বিক্রি করার করছিলাম টাকা। 1,15,000-এ, 1,17,000 টিকিট কাটছি। এবং আমাদের এই স্ট্রাগলটা নিয়েও যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান, কমেন্ট সেকশনে জানাবেন। ডেফিনেটলি ওরকম ভিডিও আমরা কিভাবে টাকা ম্যানেজ করছি, কিভাবে আমরা টাকা ম্যানেজ করছি। আচ্ছা, যাই হোক, এরপরে আপনাদেরকে আর একটা জিনিস ইয়া করে দিই। সেটা হচ্ছে আমরা শীতের পোশাক এবং দেশের বাইরের জন্য কিছু কেনাকাটা করছিলাম। ওখানে আমরা অলমোস্ট 2 জন মিলে খরচ করছিলাম 50,000 টাকা, যেটা আমি বলবো ইট ওয়াজ কাইন্ডা ওয়েস্ট অফ মানি। আবার ঠিকও ছিল। যেমন জিন্সগুলা কেনা ঠিক ছিল, বাট কিছু কিছু জিনিস স্পেসিফিক আমি বলবো, এই যে বাইরে আসার জন্য যে শীতের আমি যে ড্রেসগুলা, ট্রাস্ট মি, ওগুলা আর এখানের প্রোডাক্টগুলো সেম না। ওরা যতই বলুক এই প্রোডাক্টগুলাই যাচ্ছে ইউকেতে, নো, এখানে ডেফিনেটলি ডিফারেন্স আছে। এবং যারা
বাংলাদেশ থেকে নিয়ে আসার পরে পড়তেছে, তারাও এটা একসেপ্ট করতে বাধ্য হবে যে হ্যাঁ আপু আপনি রাইট, এবং এটা সত্যি কথা যে এই দেশের প্রোডাক্টগুলো এই দেশের মতোই। সো আজকের ভিডিওটা হয়তো বা আর লেন্দি করবো না, তোমার কি আর কিছু হ্যাঁ, বলার আছে? না ওই যে টোটাল একটা গ্রস মোটামুটি আমাদের 17 থেকে 18 লাখ টাকা খরচ হয়েছিল হ্যাঁ প্রথম আসার সময়, এবং হাতে আমরা আরো দেখা গেছে 3 লাখ, ওই যে 20% যেটা বলছিলাম যে এনরোলমেন্টের আগে জমা দিতে হবে, ওই 3 লাখ নিয়ে আসছিলাম হাতে, মানে হ্যাঁ পাউন্ড কনভার্সন করে করে ক্যাশ নিয়ে টাকা ক্যাশ নিয়ে নিয়ে আসছিলাম। আসছিলাম। ওইটা নিয়ে আমাদের আরেকটা হ্যাসেল গেছিল, ওইটা পরে কোনো এক ভিডিওতে বলবো, এটাও যদি জানতে চান কিভাবে ওই ক্যাশ টাকাটা ইউনিভার্সিটিকে পে করলাম, ওটারও একটা ভিডিও আছে, ওটাও ভিডিও বানাবো না যদি আসলে আপনারা চান। সবাই যখন বিদেশে আসে না, প্রত্যেকের একটা স্টোরি আছে, তেমনি আমাদেরও এরকম অনেক চড়াই উতরাই 5 আছে দিনের আসলে। মধ্যে ওই ক্যাশ টাকাটা কিভাবে ব্যাংকে ঢুকায় পে করতাম, এটা একটা অনেক হ্যাসেল গেছে। সো এটা বলতে গেলে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, সো ওইটাতে আর না যাই, তো অন্য একটা ভিডিওতে জানাবো অবশ্যই। এবং ওই 3 লাখ, এবং আমরা নিয়ে আসছিলাম আরো 2.5 লাখের মতো 1.5 লাখের হাতে, মতো, মানে হ্যাঁ। প্রায় 1100 পাউন্ড হাতে ক্যাশ নিয়ে আসছিলাম, বাসা ভাড়া, থাকা খাওয়া, ট্রান্সপোর্টেশন এবং মোবাইল বিল টিল সবকিছু হিসাব করে কারণ 1 মাসে আপনার একটা কাছে খরচ ওই নিয়ে আসছিলাম। 1-1.5 হাজার কিংবা 2,000 পাউন্ড আপনি আসার সাথে সাথে শেষ হয়ে যাবে। আর সাথে সাথে 550 পাউন্ড বাসা ভাড়া দিয়ে দিয়েছি। তাও তো আমরা অনেক কম দিছিলাম। হ্যাঁ, এখন কি হয়, মানুষ 550, 550 তে তো বাসা এখন নাই, 1,000-এর নিচে বাসাই এক নেই। মানে 800 অ্যাটলিস্ট 800-র 800, নিচে বাসা নেই। তাও খুব মানে অনেক মানুষের সাথে থাকতে হবে আপনাদেরকে। 800 পাউন্ড যদি বাসা ভাড়া হয়, তার মানে 800 পাউন্ড আপনাকে অ্যাডভান্সও পে করতে হবে, মানে 1600 পাউন্ড। ডিপোজিট আর রানিং মান্থের যে ভাড়াটা। হুম, 1600 পাউন্ড তো এখানেই নেই। সো এক্স্যাক্টলি। আমাদের সময়টা একটু স্ট্রাগল গেলেও আমি মনে করি একটু কোয়াইট ইজিয়ার ছিল। জাস্ট 4 বছরের ডিফারেন্সে অনেক চেঞ্জেস আসছে। সো ইন টোটাল আমাদের ক্যাশ টাকা, বাংলা টাকা ভাঙতে হয়েছে 23 লাখ টাকা। 23 লাখ টাকা কিভাবে? 23 18 লাখ লাখ টাকা। না? 18 লাখ তো জাস্ট ছিল ভিসা প্রসেসিং, ও আচ্ছা, ফি নিয়ে টি আসছি সহ। আবার। ওই যে আরো যে কিছু টাকা ক্যাশ নিয়ে আসলাম, ওই সব সহ, শপিং সহ, সবকিছু সহ প্রায় এক্সাক্ট 23 লাখ টাকা খরচ হয়েছে আমাদের। এক্স্যাক্টলি। সো এখন এটা মার্কেট অলমোস্ট ডাবল, ডাবল না, ডাবল হবে না। 150 লাইক গুণ বেশি, মানে ধরেন এখন আমার যদি যদি 23 লাখ খরচ হয়, আপনার এখন এটা খরচ হবে 35 লাখ টাকা। 35 লাখ। হ্যাঁ, মানে এখন যেহেতু কনভার্সন রেট 117 থেকে এখন 170, তো 117 ছিল, প্লাস মাইনাস অনেক অনেক টাকার ডিফারেন্স। অ্যাপ্রক্সিমেট তো 70। ওইভাবে ক্যালকুলেট করে নেবেন। আর আমরা চেষ্টা করছি ইন ডিটেলে জানানোর এবং আমাদের A to Z খরচগুলো বলার। টাকা নিয়ে স্ট্রাগলগুলো জানতে চাইলে নেক্সট ভিডিওতে থাকবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। কোনো ভিডিও খুব ইনফরমেটিভ লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বা এই ভিডিওর মাধ্যমে যদি কোনো একটা স্পেসিফিক টপিক আপনার মনে হয় যে এটা ডিটেল আরো কিছু লাগবে, এটা আপনাদের কমেন্টে জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।